নমস্কার বন্ধুরা, গল্প দিদির আসরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং খুব ভালো আছেন। বন্ধুরা, আমরা শুনছিলাম অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ গল্পটি। আমরা আগের দিন শুনেছিলাম এর প্রথম পর্ব। আজ আমরা শুনব এর দ্বিতীয় পর্ব। জ্যাঠাইমা, ডাক শুনিয়া বিশ্বেশ্বরী ভাড়ার ঘর হইতে বাহির হইয়া আসিলেন। বেনির বয়সের সঙ্গে তুলনা করিলে তাহার জননীর বয়স 50-এর কম হওয়া উচিত নয়, কিন্তু দেখিলে কিছুতেই 40-এর বেশি মনে হয় না। রমেশ নির্বিমেষ চক্ষে তাহার দিকে চাহিয়া রইলেন। আজও সেই কাঁচা সোনার বর্ণ। একদিন যে রূপের খ্যাতি এই অঞ্চলে প্রসিদ্ধ ছিল, আজও সেই অনিন্দ সৌন্দর্য তাহার নিটোল মুখ পরিপূর্ণ দেহটিকে বর্জন করিয়া দূরে যাইতে পারেন নাই। মাথার চুলগুলো ছোট্ট করে কাটা, সম্মুখের দুগাছি কুঞ্চিত হইয়া কপালের উপর পড়িয়াছে। চিবুক, কপাল, ওষ্ঠাধর, ললাট সবগুলিই যেন কোনো বড় শিল্পীর বহু যত্নের পর বহু সাধনার ফল। সবচেয়ে আশ্চর্য তাহার দুটি চক্ষুর দৃষ্টি। সেদিকে ক্ষণকাল চাহিয়া সমস্ত অনন্তকরণ যেন মহাবিষ্ট হইয়া আসিতে থাকে। এই জ্যাঠাইমা রমেশকে এবং বিশেষ করিয়া তাহার পরলোকগতা জননীকে একসময় বড় ভালোবাসিতেন। বধূ বয়সের যখন ছেলেরা হয় নাই, শাশুড়ি ননদের যন্ত্রণায় লুকাইয়া বসিয়া এই দু জায়ে তখন একযোগে চোখের জল ফেলিতেন। তখন এই স্নেহের প্রথম গন্ধিবন্ধন হয়। তাহার পর গৃহবিচ্ছেদের মামলা মোকদ্দমা, পৃথক হওয়া, কত রকমের ঝড়ঝাপটা এই দুটি সংসারের উপর দিয়ে গিয়াছে। বিবাদের উত্তাপে বাঁধন শিথিল হইয়াছে, কিন্তু একেবারে বিচ্ছিন্ন হইতে পারে নাই। বহু বর্ষ পরে সেই ছোট বউয়ের ভাড়ার ঘরে ঢুকিয়া তাহারই হাতে সাজানো এবং সমস্ত বহু পুরাতন হাড়ি কলসির পানে চাইয়া জ্যাঠাইমার চোখ দিয়া জল ঝরিয়া পড়িতেছিল। রমেশের আহ্বানে যখন তিনি চোখ মুছিয়া বাহির হইয়া আসিলেন, তখন সেই দুটি আরক্ত আর্দ্র চক্ষু পল্লবের পানে চাইয়া রমেশ ক্ষণকালের জন্য বিস্ময়াপন্ন হইয়া রইলেন। জ্যাঠাইমা তা টের পাইলেন। তাহাতেই বোধ করি এই সদ্য পিতৃহীন রমেশের প্রতি দৃষ্টিপাত করিতেই তার বুকের ভেতরটা হাহাকার করিয়া উঠিল এবং তাহার লেশমাত্র তিনি বাইরে প্রকাশ করিতে দিলেন না, বরং একটুখানি হাসিয়া বলিলেন, চিনতে পারিস রমেশ? জবাব দিতে গিয়া রমেশের ঠোঁট কাঁপিয়া গেল। মা মারা গেলে যতদিন না মামার বাড়ি গিয়াছে, ততদিন এই জ্যাঠাইমাই তাহাকে বুকে আগলিয়া রাখিয়াছিল এবং কিছুতেই যেতে দেন নাই। সেও মনে পড়িল এবং এও মনে পড়িল সেদিন বাড়িতে গেলে জ্যাঠাইমা বাড়ি নাই বলিয়া দেখা পর্যন্ত করেন নাই। তারপর রমাদের বাড়িতে বেনির সঙ্গে সাক্ষাৎ এবং অসাক্ষাতে তাহার মাসির নিরতিশয় কঠিন তিরস্কারে সে নিশ্চয় বুঝিয়া আসিয়াছিল এই গ্রামে তাহার আপনার বলিতে আহার কেউ নাই। বিশেশ্বরী রমেশের মুখের প্রতি মুহূর্তকাল চাইয়া থাকিয়া বলিলেন, ছি, এই সময় শক্ত হতে হয় বাবা। তাহার কণ্ঠস্বরের কমলতায় আভাস মাত্র যেন ছিল না। রমেশ নিজেকে সামলাইয়া ফেলিল। সে বুঝিল যেখানে অভিমানের কোনো মর্যাদা নাই, সেখানে অভিমান প্রকাশ পাওয়ার মতো বিড়ম্বনা সংসারে অল্পই আছে। কহিল, শক্ত আমি হয়েছি জ্যাঠাইমা, তাই যা পারতুম নিজেই করতুম, কেন তুমি আবার এলে? জ্যাঠাইমা হাসিলেন, কহিলেন, তুই তো আমাকে ডেকে আনিসনি রমেশ যে তোকে কৈফিয়ত দেব। তো বলি শোন, কাজকর্ম হবার আগে
আমি ভাড়ার থেকে খাবার টাবার কোনো জিনিস বার হতে দেব না। যাবার সময় ভাড়ারের চাবি তোর হাতে দিয়েই যাব, আবার কাল এসে তোর হাত থেকেই নেব, আর কারো হাতে দিস নে যেন। হ্যাঁ রে, সেদিন তোর বদ্দার সঙ্গে দেখা হয়েছিল? প্রশ্ন শুনিয়া রমেশ দ্বিধায় পড়িয়া গেল। সে ঠিক বুঝিতে পারিল না তিনি পুত্রের ব্যবহার জানেন কিনা। ভাবিয়া কহিল, বরদা তো তখন বাড়ি ছিল না। প্রশ্ন করিয়াই জ্যাঠাইমার মুখের উপর একটা উদ্বেগের ছায়া আসিয়া পড়িয়াছিল। রমেশ স্পষ্ট দেখিতে পাইল তাহার এই ভাবটা যেন কাটিয়া গিয়া মুখখানি প্রসন্ন হইয়া উঠিল। হাসি মুখে সস্নেহে অনুযোগের কণ্ঠে বলিলেন, আমার কপাল, এই বুঝি? হারে, দেখা হয়নি বলে যেতে নাই? আমি জানি রে, সে তোদের উপর সন্তুষ্ট নয়, কিন্তু তোর কাজ তো তোর করা চাই না। যা, একবার ভালো করে বল গে রমেশ, সে তোর বড় ভাই, তার কাছে হেঁটোতে তোর লজ্জা নাই? তাছাড়া এটা মানুষের এমন একটা দুঃখের সময় বাবা, কোনো লোকের হাতে পায়ে ধরে মিটমাট করে নিতেও লজ্জা নেই। লক্ষ্মী মানিক আমার, যা একবার, এখন বোধহয় সে বাড়িতেই আছে। রমেশ চুপ করিয়া রইল। এই আগ্রহাতি সর্যের হেতু তাহার কাছে সুস্পষ্ট হইল না, মনে হইতে সংশয় ঘুচিল না। বিশ্বেশ্বরী আরো কাছে সরিয়া আসিয়া মৃদু স্বরে কহিলেন, বলিলেন, বাইরে যারা বসে আছেন তাদের চেয়ে আমি তোর কাছে অনেক বেশি দামি, আর তোকে আমি অনেক বেশি চিনি। তাদের কথা শুনিস নে, আয় আমার সঙ্গে তোর বদ্দার কাছে একবার যাবি, চল। রমেশ ঘাড় নাড়িয়া বলিল, না জ্যাঠাইমা, সে হয় না। আর বাইরে যারা বসে আছেন তারা যাই হন না কেন, তারাই আমার কাছে সকলের চেয়ে আপনার। সে আরো কি বলিতে যাইতেছিল, কিন্তু হঠাৎ জ্যাঠাইমার মুখের প্রতি লক্ষ্য করিয়া সে মহাবিস্ময়ে চুপ করিয়া রহিল। তাহার মনে হইল জ্যাঠাইমার মুখখানি সে সহসা চারিদিকে সন্ধ্যার চেয়েও বেশি মলিন হইয়া গেল। খানিক পরে তিনি একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আচ্ছা, তবে তাই। যখন তার কাছে যাওয়া হতেই পারবে না, তখন আর সে নিয়ে গিয়ে কথা কয়ে কি হবে? যাই হোক, তুই কিছু ভাবিস না বাবা, কিছুই আটকাবে না, আমি আবার খুব ভোরে আসব। বলিয়া বিশ্বেশ্বরী তাহার দাসীকে ডাকিয়া লইয়া খিড়কির দ্বার দিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেলেন। বেনিশ্চয় রমেশের ইতিমধ্যে দেখা হইয়া যে একটা কিছু হইয়া গিয়াছে তাহা তিনি বুঝিলেন। তিনি সে পথে গেলেন না, সেদিক চাহিয়া কিছুক্ষণ নিস্তব্ধে দাঁড়াইয়া থাকিয়া রমেশ ম্লান মুখে যখন বাহির হইয়া আসিল, তখন গোবিন্দ ব্যগ্র হইয়া জিজ্ঞাসা করিল, বাবাজি, বড় বিন্নি এসেছিলেন না? রমেশ ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ। শুনলুম ভাড়ার ঘরের চাবি নিয়ে গেলেন? রমেশ তেমনি মাথা নাড়িয়া জবাব দিল, কারণ অবশেষে কি মনে করিয়া তিনি যাইবার সমস্ত ভাড়ারের চাবি নিজেই লইয়া গিয়াছেন। গোবিন্দ কহিল, দেখলে ধর্মদাস দা, যা বলেছি তাই, বলি মতলবটা বুঝলে বাবাজি? রমেশ মনে মনে অত্যন্ত ক্রুদ্ধ হইল, কিন্তু নিজের নিরুপায় অবস্থা স্মরণ করিয়া সহ্য করিয়া চুপ করিয়া রইল। দরিদ্র দীনু ভট্টাচার্য তখনও যায় নাই, কারণ তাহার বুদ্ধিশুদ্ধি ছিল না। ছেলে মেয়ে লইয়া যাহার দয়ায় পেট ভরিয়া সন্দেশ খাইতে পাইয়াছিল, তাহাকে আন্তরিক দুটা আশীর্বাদ না করিয়া সকলের সম্মুখে উচ্চকণ্ঠে তাহার সাত পুরুষদের স্তব স্তুতি না করিয়া আর ঘরে ফিরিতে পারিতেছিল না। সে ব্রাহ্মণ নিরীহভাবে বলিয়া ফেলিল, এ মতলব বোঝা আর শক্ত কি ভায়া? তোলা বন্ধ করে চাবি নিয়ে গেছেন, তার মানে ভাড়ার আর কারো হাত না পড়ে। তিনি সমস্তই তো জানেন। গোবিন্দ বিরক্ত হইয়াছিল, নির্বোধের কথায় জ্বলিয়া উঠিয়া তাহাকে একটা ধমক দিয়া কহিল,
বোঝো না সোজো না, তুমি কথা কাও কেন বলো তো? তুমি এসব ব্যাপারে মাথায় বা ঘামাতে আসো কেন? ধমক খাইয়া দিনুর নির্বুদ্ধিতা আরো বাড়িয়ে গেল। সে উষ্ণ হইয়া জবাব দিল, আরে এত বোঝাবুঝিটার কি আছে এখানে? শুনছো না, গিন্নিমা স্বয়ং এসে ভাড়ার বন্ধ করে চাবি নিয়ে গেছেন, এতে কথা কইবেই আবার কে? গোবিন্দ আগুন হইয়া বলিল, ঘরে যাও না ভট্টাচ, যে জন্য ছুটে এসেছিলে, গোষ্ঠীবর্গ মিলে খেলে বাদলে, আর কেন ক্ষীরমোহন না পরশুদিনই খেলে, আজ আর হবে না, এখন যাও, আমাদের ঢের কাজ আছে। দিনু লজ্জিত এবং সংকুচিত হইয়া পড়িল। রমেশ ততদূর কুণ্ঠিত এবং ক্রুদ্ধ হইয়া উঠিল। গোবিন্দ আরো কিছু বলিতে যাইতেছিল, কিন্তু সহসা রমেশের শান্ত অথচ কঠিন কণ্ঠস্বর থামিয়া গেল। আপনার কি হলো গাঙ্গুলি মশাই? যাকে তাকে অমন খামোকা অপমান করছেন কেন? ধর্মদাসদা কি দেখলো তা সে নিজেই জানে, কিন্তু রমেশ লোকটার নির্লজ্জতা এবং স্পর্ধা দেখিয়া অবাক হইয়া গেল। তখন দিনু রমেশের দিকে চাইয়া নিজেই বলিল, না বাবা, গোবিন্দ সত্য কথাই বলেছে, আমরা বড় গরিব, সে কথা সবাই জানে। ওদের মতো আমার অত জমি জমা কিছুই নেই, একরকম চেয়ে চিনতে ভিক্ষে করেই আমাদের দিন চলে। ভালো জিনিস ছেলে পিলেদের কিনে খাওয়াবার ক্ষমতা তো ভগবান দেনইনি, তাই বড় ঘরে কাজকর্ম হলে ওরা খেয়ে বাঁচে। কিন্তু কিছু মনে করো না বাবা, তারিণীদা বেঁচে থাকলে তিনি আমাদের খাওয়াতেন, বড় ভালোবাসতেন। তাই আমি তোমাকে নিশ্চয়ই বলছি বাবা, আমরা যে আশ মিটিয়ে খেয়ে গেলুম, তিনি ওপর থেকে দেখে নিশ্চয়ই খুশি হয়েছেন। হঠাৎ দিনুর গম্ভীর শুষ্ক চোখে দুটি জলে ভরিয়া উঠিল এবং টপ টপ করিয়া দুপোটা সকলের সম্মুখেই ঝরিয়া পড়িল। রমেশ মুখ ফিরিয়া দাঁড়াইল। দিনু তাহার মলিন ও শতচ্ছিন্ন উত্তরীয়র প্রান্তে অশ্রু মুছিয়া ফেলিয়া বলিল, শুধু আমিই নই বাবা, এদিকে আমার মতো গরিব দুঃখী যেখানেই আছে, তারিণীদার কাছে তারা হাত পাতলে কখনো এমনি ফেরেনি। সে তোমাদের জ্বালাতন করব না। নে মাখে দি ওঠ, হরিধন চল বাবা ঘরে যাই, আবার কাল সকালে আসবো। আর কি বলবো বাবা রমেশ, বাপের মতো হও, দীর্ঘজীবী হও। তাহার সঙ্গে আসিয়া আর্দ্রকণ্ঠে কহিল, ভট্টাচার্য মশাই, এই 2-3 দিন আমার উপর দয়া রাখবেন। আর বলতে সংকোচ হয়, এ বাড়িতে হরিধনের পায়ের ধুলো পড়ে, তা তো আমি ভাগ্যই মনে করব। ভট্টাচার্য মশাই ব্যস্ত হইয়া নিজের 2 হাতের মধ্যে রমেশের 2 হাত চাপিয়া ধরিয়া কাঁদো কাঁদো হইয়া বলিল, আমি বড় দুঃখী বাবা রমেশ, আমাকে অমন করে বললে লজ্জায় মরে যাব। ছেলে মেয়ে সঙ্গে করিয়া বৃদ্ধ ধীরে ধীরে চলিয়া গেল। রমেশ ফিরিয়া আসিয়া মুহূর্তের জন্য নিজের রূঢ় কথা স্মরণ করিয়া গাঙ্গুলি মশাইকে কিছু বলিবার চেষ্টা করিতেই সে থামাইয়া দিয়া উদ্দীপ্তা হইয়া বলিয়া উঠিল, এ যে আমার নিজের কাজ রমেশ, তুমি না ডাকলেও আমাদের নিজেরাই এসে সমস্ত কিছু করতে হতো। তাই তো বলছি, ধর্মদাসরা আর আমরা 2 ভাইয়ে কারো ডাকবার অপেক্ষা তো করিনি। ধর্মদাস এই মাত্র তামাক খাইয়া কাশিতেছিলেন। লাঠিতে ভর দিয়া দাঁড়াইয়া কাশির ধমাকে চোখ মুখ রাঙা করিয়া হাত ঘুরাইয়া বলিল, বলি শোনো রমেশ, আমরা বেনি ঘোষাল নই, আমাদের জন্মের ঠিক আছে। তাহার কুৎসিত কথায় রমেশ চমকিয়া উঠিল, কিন্তু রাগ করিল না। এই অল্প সময়ের মধ্যেই সে বুঝিয়াছিল ইহারা শিক্ষা এবং অভ্যাসের দোষে অসংকোচে কত বড় গহিত কথা কত সহজেই উচ্চারণ করে, তাহা ইহারা নিজেরাই জানে না। জ্যাঠাইমার সহস্ন অনুরোধ এবং তাহার ব্যথিত মুখ মনে করিয়া রমেশ ভিতরে ভিতরে পীড়া অনুভব করিতেছিল। সকলে প্রস্থান করিলে সে বরদার কাছে যাইবার জন্য প্রস্তুত হইল। বেনি চণ্ডী মণ্ডপের বাহিরে আসিয়া যখন সে উপস্থিত হইল, তখন রাত্রি 8টা। ভিতরে কি যেন একটা লড়াই চলিতেছে।
গোবিন্দ গাঙ্গুলির হাঁকাহাঁকিটাই সবচেয়ে বেশি। বাহির হইতেই তাহা কানে গেল। গোবিন্দ বাজি রাখিয়া বলিতেছে, এ যদি না 2-3 দিনে উচ্ছন্নে যায়, আমার নাম গোবিন্দ গাঙ্গুলি তোমরা রেখো না, নাম বদলে দিও। নবাবী কাণ্ড কারখানা শুনলে তো? আচ্ছা, তারিণী ঘোষাল তো সিকি পয়সা রেখে মরেনি, তা তো আমরা জানি। তবে এত কেন? হাতে থাকে কর, না থাকে বিষয় বন্ধক দিয়ে কবে কে বাপের ছাদ এত ঘটা করে করেছে? আমি তো শুনিনি। আমি তোমাকে নিশ্চয় করে বলছি বেনি মাধব বাবু, এছাড়া নন্দীদের গদি থেকে অন্তত 3,000 টাকা ধার করেছে। বেনি উৎসাহিত হইয়া বহিল, তাহলে তো কথাটা বার করতে হচ্ছে গোবিন্দ খুড়ো। গোবিন্দ স্বর মৃদু করিয়া কহিল, সবুর করো বাবাজি, একবার ভালো করে ঢুকতে দাও না, তারপরে। বাইরে দাঁড়িয়ে ও কে? এ কি রমেশ বাবাজি? আমরা থাকতে এত রাত্রে তুমি কেন বাবা? রমেশ সে কথার জবাব না দিয়া অগ্রসর হইয়া আসিয়া বলিল, বরদা, আপনার কাছেই এলুম। বেনি থতমত খাইয়া জবাব দিতে পারিল না। গোবিন্দ তৎক্ষণাৎ কহিল, আসবে বই কি বাবা, 100 বার আসবে। এ তো তোমারই বাড়ি, আর বড় ভাই তো প্রীতি তুলল। তাই তো আমরা বেণুবাবুকে বলতে এসেছি, বেণুবাবু তারিণীদার সঙ্গে মনোমালিন্য তার সঙ্গেই যাক। আর কেন, তোমরা 2 ভাই এক হও, আমাদের দেখে চোখ জুড়ো। কি বলো হালদার মামা? ও কি দাঁড়িয়ে রইলে যে বাবা? কে আছিস রে? এখানে কম্বল টম্বলের আসন পেতে দে না রে। না বেণীবাবু, তুমি বড় ভাই, তুমি সব, তুমি আলাদা হয়ে থাকলে চলবে? তাছাড়া বড় গিন্নি ঠাকুরন যখন নিজেই উপস্থিত হয়েছেন তখন। বেনি চমকাইয়া উঠিল, মা গিয়েছিলেন? এই চমকটাই লক্ষ্য করিয়া গোবিন্দ মনে মনে খুশি হইল, কিন্তু বাইরে সে ভাব গোপন করিয়া নিতান্ত ভালো মানুষের মতো খবরটা ফলাও করিয়া বলিতে লাগিলেন, শুধু যাওয়া কেন, ভাড়া টাড়ার করা যা কিছু কর্ম তিনিই তো করেছেন, আর তিনি না করবারই বা কে? সকলেই চুপ করিয়া রহিল। গোবিন্দ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল, না, গায়ের মধ্যে বড় গিন্নি ঠাকুরের মতন মানুষ আর কে আছে? না হবে নাই কেন? না বেণীবাবুর সামনে বলে খোসামত করা হবে, কিন্তু যেই যা বলুক, গায়ে যদি লক্ষ্মী থাকেন তো সে তোমার মা। এমন মা কি কারো হয়? বলিয়া পুনশ্চ একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া গম্ভীর হইয়া রইল। বেনি অনেকক্ষণ চুপ করিয়া আস্তে আস্তে বলিল, আচ্ছা। গোবিন্দ চাপিয়া ধরিয়া শুধু আচ্ছা নয়, বেণীবাবু যেতে হবে, করতে হবে, সমস্ত ভার তোমার উপর। ভালো কথা, সবাই আপনারা তো উপস্থিত আছেন, নেমন্তন্নটা কিরকম করা হবে তার একটা ফর্দ টর্দ করে ফেলা হোক না কেন? কি বলো রমেশ বাবাজি, ঠিক কথা কি না হালদার মামা? ধর্মদাসদা চুপ করে রইলে কেন? কাকে কাকে বলতে হবে, কাকে কাকে বাদ দিতে হবে, জানো তো সবই। রমেশ উঠিয়া দাঁড়াইয়া সহজ বিনীত কণ্ঠে বলিল, বরদা, একবার পায়ের ধুলো যদি দিতে পারেন। বেনি গম্ভীর হইয়া কহিল, মা যখন গেছে তখন আমার যাওয়া আর না যাওয়া। কি বলো গোবিন্দ খুড়ো? গোবিন্দ কথা কইবার পূর্বেই রমেশ বলিল, আপনাকে আমি পিড়াপিড়ি করতে চাই নে বড়দা, যদি অসুবিধা না হয় একবার দেখে শুনে আসবেন। বেনি চুপ করিয়া রহিল। গোবিন্দ কি একটা বলিবার চেষ্টা করিতেই উঠিয়া চলিয়া গেল। তখন গোবিন্দ বাহিরের দিকে গলা বাড়াইয়া ফিস ফিস করিয়া বলিল, দেখলে বেণীবাবু কথার ভাবখানা? বেনি অন্যমনস্কভাবে হইয়া ভাবিতেছিল, কথা কহিল না। পথে চলিতে চলিতে গোবিন্দর কথাগুলো মনে করিয়া রমেশ সমস্ত মন ঘৃণায় পরিপূর্ণ হইয়া উঠিল। সে অর্ধেক পথ হইতে ফিরিয়া আসিয়া সে রাতেই আবার বেনি ঘোষালের বাড়ির ভেতর প্রবেশ করিল।
চণ্ডী মণ্ডপের মধ্যে তখন তর্ক কোলাহল উদ্দাম হইয়া উঠিয়াছে, কিন্তু ভেতরে প্রবেশ করিয়া সোনার প্রবৃত্তি হইল না। সোজা ভেতরে প্রবেশ করিয়া রমেশ ডাকিল, জ্যাঠাইমা। জ্যাঠাইমা তাহার ঘরের সম্মুখের বারান্দায় অন্ধকারে চুপ করিয়া বসিয়াছিলেন। এত রাত্রে রমেশের গলা শুনিয়া বিস্ময়াপন্ন হইলেন। রমেশ, কেন রে? রমেশ উঠিয়া আসিল। জ্যাঠাইমা ব্যস্ত হইয়া বলিল, একটু দাঁড়া বাবা, একটা আলো আনতে বলে দি। আর ওই কাজ নেই জ্যাঠাইমা, তুমি ওঠো না বলিয়া রমেশ অন্ধকারে এক পাশে বসিয়া পড়িল। তখন জ্যাঠাইমা প্রশ্ন করিলেন, এত রাত্রে যে? রমেশ মৃদু কণ্ঠে কহিল, এখনো তো নিমন্ত্রণ করা হয়নি জ্যাঠাইমা, তাই তোমাকে জিজ্ঞেস করতে এলুম। তবেই মুশকিলে ফেললি বাবা। এরা কি বলে, গোবিন্দ গাঙ্গুলি, চাটুর্যে মশাই? রমেশ বাধা দিয়া বলে উঠল, জানি যে জ্যাঠাইমা, এরা কি বলে আমি জানতেও চাইনি। তুমি যা বলবে তাই হবে। অকস্মাৎ রমেশের কথার উত্তাপে বিশ্বেশ্বরী মনে মনে বিস্মিত হইয়া ক্ষণকাল মৌন থাকিয়া বলিল, কিন্তু তুই যে বললি এরাই তো সবচেয়ে আপনার। তা যাই হোক, আমরা মেয়ে মানুষকে বলে কি হবে বাবা? এই গায়ে যে আবার, আর ও গায়ে কেন বলি, সব গায়ে। ওর সঙ্গে এ খায় না, তার সঙ্গে ও কথা বলে না। একটা কাজকর্ম পড়ে গেলে মানুষের দুর্ভাবনার অন্ত থাকে না। কাকে বাদ দিয়ে কাকে রাখা যায়, এর যে শক্ত কাজ গ্রামের মধ্যে আর নেই বাবা। রমেশ বিশেষ আশ্চর্য হইল না, কারণ এই কয়দিনের মধ্যে সে অনেক জ্ঞান লাভ করিয়াছে। তথাপি জিজ্ঞাসা করিল, কেন এমন হয় জ্যাঠাইমা? সে অনেক কথা বাবা, যদি থাকিস এখানে তো আপনিই জানতে পারবি। কার সত্য, কার দোষ, কার অপরাধ আছে, কারণ মিথ্যে অপরাধ আছে। তাছাড়া মামলা মকদ্দমা, মিথ্যে সাক্ষী দেয়া, সমস্ত নিয়ে দলাদলি। আমি যদি তোর ওখানে দুদিন আগে যেতুম, তাহলে তোকে এত উদ্যোগ, এত আয়োজন কিছুতেই করতে দিতুম না। কি যে সেদিন হবে তাই ভাবছি বলিয়া জ্যাঠাইমা একটা নিঃশ্বাস ফেলিলেন। সে নিঃশ্বাসে যে কি ছিল তাহার মর্মটি রমেশ ধরিতে পারিল না, এবং কাহারও সত্যতার অপরাধ এবং কাহারই বা মিথ্যা অপবাদ বা কি হইতে পারে তাহাও ঠাউর করতে পারিল না। বরঞ্চ উত্তেজিত হইয়া কহিল, কিন্তু আমার সঙ্গে কার কি শত্রুতার যোগ আছে? আমি তো একরকম বিদেশি বললেই চলে। কারোর সাথে তো আমার কোনো শত্রুতা নেই। তাই আমি বলি জ্যাঠাইমা, আমি দলাদলির কোনো বিচার করব না। সমস্ত ব্রাহ্মণ, সমস্ত শুদ্ধ সবাইকে নেমন্তন্ন করে আসব, কিন্তু তোমার হুকুম ছাড়া তো আমি পারি নে। তুমি শুধু হুকুম দাও জ্যাঠাইমা। জ্যাঠাইমা কিছুক্ষণ চুপ করিয়া ভাবিলেন, এইরকম হুকুম তো দিতে পারিনি রমেশ, তাতে তো ভারী গোলযোগ ঘটবে। এ কথা সত্যি নয় তাও আমি বলিনি, কিন্তু এ কথা যে সত্যি মিথ্যের নয় বাবা। সমাজ যাকে শাস্তি দিয়ে আলাদা করে রেখেছে তাকে জবরদস্তি ডেকে তো আনা যায় না। সমাজ যাই হোক, তাকে মান্য করতেই হবে, নইলে তার ভালো করবার মন্দ করবার শক্তি থাকে না। এরকম হলে তো কোনো মতো চলতে পারে না রমেশ। ভাবিয়া দেখিলে রমেশ এ কথা অস্বীকার করিতে পারিত না তাহা নয়, কিন্তু এই মাত্র নাকি বাহিরে এই সমাজের শীর্ষস্থানীয়দের ষড়যন্ত্র এবং তাহাদের কথা শুনিয়া তাহার বুকের মধ্যে আগুনের যে শিখা জ্বলিতেছিল তাই সে তৎক্ষণাৎ ঘৃণাভরে বলিয়া উঠিল, এ গায়ের সমাজ বলতে ধর্মদাস দা, গোবিন্দ, এরা তো। এমন সমাজের এক বন্ধু ক্ষমতা যেন না থাকে, সেই তো ঢের ভালো জ্যাঠাইমা। জ্যাঠাইমা রমেশের উষ্ণতা লক্ষ্য করিলেন, কিন্তু শান্ত কণ্ঠে বলিলেন, শুধু এরা নয়, তোমার বর্দা বেনিও এ সমাজের একজন কর্তা। রমেশ চুপ করিয়া রহিল। তিনি আবার বলিলেন, তাই আমি বলি,
এদের মত নিয়ে কাজ করো রমেশ। সবেমাত্র বাড়িতে পা দিয়েই এদের বিরুদ্ধতা করা তোমার সাজে না। বিশ্বেশ্বরী কতটা দূর চিন্তা করিয়া এরূপ উপদেশ দিলেন, তীব্র উত্তেজনার মুখে রমেশ তা ভাবিয়া দেখিল না। কহিল, তুমি শুধু নিজের কথাই বলো জ্যাঠাইমা। নানান কারণ এখানে দলাদলি সৃষ্টি করি। বোধ করি ব্যক্তিগত আক্রোশটাই সবচেয়ে বেশি। তাছাড়া আমি যখন সত্যি মিথ্যে কারো দোষ অপরাধের কথাই জানি নে, তখন কোন লোককে বাদ দিয়ে অপমান করা আমার পক্ষে অন্যায়। জ্যাঠাইমা একটুখানি হাসিয়া বলিল, ওরে পাগল, আমি তোর গুরুজন, মায়ের মতো। আমার কথাটা না শোনাও যে তোর অন্যায়। কি করব জ্যাঠাইমা, আমি স্থির করেছি আমি সকলকেই নেমন্তন্ন করব। তাহা দৃঢ় সংকল্প দেখিয়া বিশ্বেশ্বরীর মুখে অপ্রসন্ন হইল। বোধ করি বা মনে মনে বিরক্তই হইলেন। বলিলেন, তাহলে হুকুম নিতে আসাটা তোমার শুধু একটা ছলনা মাত্র? জ্যাঠাইমার বিরক্তি রমেশ লক্ষ্য করিল, কিন্তু বিচলিত হইল না। খানিক পরে আস্তে আস্তে বলিল, আমি জানতুম জ্যাঠাইমা, যা অন্যায় নয় আমার সে কাজে তুমি প্রসন্ন মনেই আমাকে আশীর্বাদ করবে। আমার তাহার কথাটা শেষ হবার পূর্বেই বিশ্বেশ্বরী বাধা দিয়া উঠিলেন, কিন্তু এটাও তো তোমার জানা উচিত রমেশ, আমার সন্তানের বিরুদ্ধে আমি যেতে পারবো না। কথাটা রমেশের আঘাত করিল, কারণ মুখে সে যাই বলুক, কেমন করিয়া তাহার সমস্ত অন্তঃকরণ কাল হইতে এই জ্যাঠাইমার কাছে সন্তানের দাবি করিতেছিল। এখন দেখিল এই দাবির অনেক ঊর্ধ্বে তাহার আপন সন্তানের দাবি জায়গা জুড়িয়ে আছে। সে ক্ষণকাল মাত্র চুপ করিয়া থাকিয়া উঠিয়া দাঁড়াইয়া চাপা অভিমানের সুরে বলিল, কাল পর্যন্ত তো তাই জানতুম জ্যাঠাইমা, তাই তোমাকে যখন বলেছিলুম যা পারি আমি একলাই করি, তুমি এসো না, তোমাকে ডাকবার সাহস পর্যন্ত আমার ছিল না। এই ক্ষুদ্র অভিমান জ্যাঠাইমার অগোচর রইল না, কিন্তু আর জবাব দিলেন না। অন্ধকারে চুপ করিয়া বসিয়া রইলেন। খানিক পরে রমেশ চলিয়া যাইবার উপক্রম করিতেই বলিলেন, তবে একটু দাঁড়াও বাছা, তোমার ভাড়ার ঘরের চাবিটা এনে দিই। বলিয়া ভিতর হইতে চাবি আনিয়া পায়ের কাছে ফেলিয়া দিলেন। রমেশ কিছুক্ষণ স্তব্ধভাবে দাঁড়িয়া থাকিয়া অবশেষে গভীর একটা নিঃশ্বাস ফেলিয়া চাবিটা তুলিয়া আস্তে আস্তে চলিয়া গেল। ঘণ্টাখানেক মাত্র পূর্বে সে মনে বলিয়াছিল, আর আমার ভয় কি, আমার জ্যাঠাইমা আছেন। কিন্তু একটি রাত্রিরও কাটিল না, তাহার আবার নিঃশ্বাস ফেলিয়া বলিতে হইল, আমার কেউ নাই, জ্যাঠাইমাও আমাকে ত্যাগ করিয়াছে। এই মাত্র শ্রাদ্ধ অনুষ্ঠান শেষ হইয়া গিয়াছে। আসন হইতে উঠিয়া রমেশ অভ্যাগত দিগের সহিত পরিচিত হবার সে চেষ্টা করিতেছিল। বাড়ির ভিতরে আহারের জন্য পাতা পড়িবার আয়োজন হইতেছে। এমন সময় একটা গোলমাল শুনিয়া রমেশ ব্যস্ত হইয়া ভিতরে আসিয়া উপস্থিত হইল। সঙ্গে সঙ্গে অনেকেই আসিল। ভিতরে রন্ধনশালার কপাটের এক পাশে একটি 25-26 বছরের বিধবা মেয়ে জড়সড় হইয়া পিছনে ফিরিয়া দাঁড়াইয়া আছে, এবং আরও একটি পৌরা রমণী তাকে আগলাইয়া দাঁড়াইয়া ক্রোধে চোখ মুখ রক্তবর্ণ করিয়া চিৎকারে অগ্নিস্ফুলিঙ্গ বাহির করিতেছে। বিবাদ হইয়াছে পরাণ হালদারের সহিত। রমেশকে দেখিবা মাত্র পৌরা চেঁচাইয়া কহিল, হা বাবা, তুমি গায়ের একজন জমিদার, বলি যত দোষ ওই খেন্তি বামনির মেয়ের। মাথার উপর আমাদের কেউ নেই বলে যা খুশি শাস্তি দেবে। গোবিন্দকে দেখাইয়া কহিল, এই উনি মুখুজ্জেবাড়ির গাছ প্রতিষ্ঠার সময় জরিমানা বলে স্কুলের নামে 10 টাকা আমার কাছ থেকে আদায় করে নেননি? গায়ের 16 আনা শেতলা পুজোর জন্যে 2 জোড়া পাঠার দাম ধরে নেননি? তবে কতবার এই এক কথা নিয়ে ঘাটাঘাটি করতে চাও শুনি?
রমেশ ব্যাপারটার কিছুই বুঝিতে পারিল না। গোবিন্দ গাঙ্গুলি বসিয়াছিল, মীমাংসা করিতে উঠিয়া দাঁড়াইল। একবার রমেশের দিকে একবার পৌরার দিকে চাইয়া গম্ভীর গলায় কহিল, যদি আমার নামটাই করলে ক্ষান্ত মাসি, তবে সত্যি কথা বলি বাছা, খাতির কইরে কথা কয়বার লোক গোবিন্দ গাঙ্গুলি নয়, সে দেশ শুদ্ধ লোক জানে তোমার মেয়ের প্রায়শ্চিত্ত হয়েছে, সামাজিক জরিমানাও আমরা করেছি, সব মানি, কিন্তু তাকে যজ্ঞিতে কাঠি দিতে তো আমরা হুকুম দিইনি। মরলে ওকে পোড়াতে আমরা কাঠ দেব, কিন্তু খান্তমাসি চিৎকার করে উঠিল, মরলে তোমার নিজের মেয়ের কাঁধে করে পুড়িয়ে এসো বাছা, আমার মেয়ের ভাবনা তোমাকে ভাবতে হবে না। বলি হা গোবিন্দ, নিজের গায়ে হাত দিয়ে কথা কও না? তোমার ছোট বাজ ওই যে ভাড়ার ঘরে বসে পান ছাড়ছে, সে তো আর বছর মাস দেড়েক ধরে কাশিবাস করে এমন হলদে রোগা সেতল পাটি হয়ে ঘরে ফিরে এসেছিল শুনি। সে বড় লোকের বড় কথা বুঝি, বেশি ঘাটিও না বাপু, আমি সব জাড়ি জুড়ি ভেঙে দিতে পারি, আমারও ছেলে মেয়ে পেটে ধরেছি, আমরাও চিনতে পারি, আমাদের চোখে ধুলো দিয়া একদম যায় না। গোবিন্দকে দেখাইয়া কহিল, ওই উনি মুকুজ্জে বাড়ির গাছ প্রতিষ্ঠার সময় জরিমানা বলে স্কুলের নামে 10 টাকা আমার কাছ থেকে আদায় করে নেননি? গায়ের 16 আনা শেতলা পুজোর জন্য 2 জোড়া পাটার দাম ধরে নেননি? কতবার ওই এক কথা নিয়ে ঘাটাঘাটি করতে চাও শুনি? রমেশ ব্যাপারটা কিছুতেই বুঝিতে পারিল না। গোবিন্দ গাঙ্গুলি বসিয়াছিল, মীমাংসা করিতে উঠিয়া দাঁড়াইল। একবার রমেশের দিকে একবার পৌরার দিকে চাইয়া গম্ভীর গলায় কহিলেন, যদি আমার নামটাই করলে ক্ষান্ত মাসি, তবে সত্যি কথা বলো বাছা, খাতির করবার লোক এই গোবিন্দ গাঙ্গুলি নয়, সে দেশ শুদ্ধ লোক জানে তোমার মেয়ের প্রায়শ্চিত্ত হয়েছে, সামাজিক জরিমানাও আমরা করেছি, সব মানি, কিন্তু তাকে যজ্ঞিতে কাটি দিতে তো আমরা হুকুম করিনি। মরলে ওকে পোড়াতে আমরা কাঁদ দেবো না কিন্তু। খান্তমাসি চিৎকার করিয়া কহিল, মরলে তোমার নিজের মেয়েকে কাঁধে করে পুড়িয়ে এসো বাছা, আমার মেয়ের ভাবনা তোমাকে ভাবতে হবে না। বলি হাও গোবিন্দ, নিজের গায়ে হাত দিয়ে কথা কও না? তোমার ছোট ভাই ওই যে ভাড়ার ঘরে বসে পান সাজছে, সে তো আর বছর মাস ধরে কাশিতে বাস করে এসে এমন হলদে সেতল পাটির মতো হয়ে ফিরেছিল শুনি। সে বড় লোকের বড় কথা বুঝি, বেশি ঘাটিও না বাপু, আমাকে সব জাড়ি জুড়ি ভেঙে দিতে পারি, আমরাও ছেলে মেয়ে পেটে ধরেছি, আমরাও চিনতে পারি, আমাদের চোখে ধুলে দেওয়া যায় না। কিন্তু হারামজাদা মাগি একটুও ভয় পাইল না, বরং সে এক পা আগাইয়া আসিয়া হাত মুখ ঘুরাইয়া কহিল, মারবি নাকি রে? খেন্তি বামলিকে ঘাটালে ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে, তা আমি বলে দিচ্ছি। আমার মেয়ে তো রান্নাঘরে ঢুকতে যায়নি, দোরগোড়া আসতে না আসতেই হালদার ঠাকুরপো যে অমন খামোকা অপমান করে বসলো, বলি তার বেয়ানের তাতে অপবাদ ছিল না? আমি তো আর আজকের নই গো, বলি আর বলবো কত, এতেই হবে। রমেশ কাঠ হইয়া দাঁড়াইয়া রহিল। ভৈরবাচার্য ব্যস্ত হইয়া ক্ষান্তর হাতটা ধরিয়া সবিনয়ে বললেন, এতেই হবে মাসি, আর কাজ নেই। নে সুকুমারী, ওঠ মা, চল বাছা, আমার সঙ্গে গিয়ে ওই ঘরে বসবি চল। পরাণ হালদার চাদর কাঁধে লইয়া সোজা খাড়া হইয়া উঠিয়া বসিল। এই বেশ্যে মাগিদের বাড়ি থেকে একেবারে তাড়িয়ে না দিলে আমি জল গ্রহণ করব না, তা বলে দিচ্ছি। গোবিন্দ, কালীচরণ, তোমাদের মামাকে চাও তো, উঠে এসে বলছি। বেনি গোসান যখন বলেছিল মামা যেও না ওখানে, এমন সব খানকিনটির কাণ্ড কারখানা জানলে 7 জন্মেও খোয়াতে এ বাড়ির চৌকাট মারাতাম না। কালী,
উঠে আয়। মাতুলের পুনঃ পুনঃ আহ্বানও কিন্তু কালীচরণ ঘাড় হেট করিয়া বসিয়া রইল। সে পাটের ব্যবসা করে। বছর 4 পূর্বে কলকাতাবাসী তাহার এক গণ্যমান্য খরিদ্দার বন্ধু তাহার বিধবা ছোট ভগ্নীটিকে লইয়া প্রস্থান করিয়াছিল। ঘটনাটি গোপন ছিল না। হঠাৎ শ্বশুর বাড়ি যাওয়া এবং তথা হইতে তীর্থযাত্রা ইত্যাদি প্রসঙ্গে কিছুদিন চাপা ছিল মাত্র। পাছে এই দুর্ঘটনার ইতিহাস এত লোকের সম্মুখে আবার উঠিয়া পড়ে, এই ভয়ে কালী মুখ তুলিতে পারিল না। কিন্তু গোবিন্দের গায়ের জ্বালা আদেও কমে নাই। সে আবার উঠিয়া দাঁড়াইয়া জোর গলায় কহিল, যে যাই বলুক না কেন, এই অঞ্চলের সমাজপতি হলেন বেনি হালদার, পরাণ ঘোষাল এবং যদু মশাইয়ের কন্যা। তাদের আমরা কেউ ফেলতে পারবো না। রমেশ বামাজি সমাজের অমতে এই দুটো মাগিকে কেন বাড়িতে ঢুকতে দিয়েছেন তার জবাব না দিলে আমরা এখানে কিন্তু জল গ্রহণ পর্যন্ত করব না। দেখতে দেখতে 5-10 জন চাদর গায়ে ফেলিয়া একে একে উঠিয়া দাঁড়াইল। ইহারা পাড়া গায়ের লোক। সামাজিক ব্যাপারে কোথায় কোন চাল সর্বাপেক্ষা লাভজনক ইহা তাহাদের অজানা নয়। নিমন্ত্রিত ব্রাহ্মণ সন্তানেরা যাহারা যা খুশি বলিতে লাগিলেন। ভৈরব এবং দীনু ভট্টাচার্য কাঁদো কাঁদো হইয়া বারবার ক্ষান্তমাসি ও তাহার মেয়ে, একবার গাঙ্গুলি মশাই, একবার হালদার মহাশয় হাতে পায়ে ধরবার উপক্রম করিতে লাগিল। চারিদিক হইতে সমস্ত অনুষ্ঠান এবং ক্রিয়াকর্ম যেমন লণ্ডভণ্ড হইবার সূচনা প্রকাশ করিল। কিন্তু রমেশ একটি কথাই কহিতে পারিল না। একে ক্ষুধায় তৃষ্ণায় নিতান্ত কাতর, তাহাতে অকস্মাৎ এমন অভাবনীয় কাণ্ড। সে পাংশু মুখে কেমন যেন একরকম হতবুদ্ধির মতো স্তব্ধ হইয়া রইল। রমেশ! অকস্মাৎ এক মুহূর্তে সমস্ত লোকের সচকিত দৃষ্টি এক হইয়া বিশ্বেশ্বরীর মুখের উপর গিয়া পড়িল। তিনি ভাড়ার হইতে বাহির হইয়া কপাটের সম্মুখে আসিয়া দাঁড়াইয়াছিলেন। তাহার মাথার উপর আঁচল ছিল, কিন্তু মুখখানি অনাবৃত ছিল। রমেশ দেখিল জ্যাঠাইমা আপনিই কখন আসিয়াছেন। তাহাকে ত্যাগ করেন নাই। বাহিরের লোক দেখিল ইনিই বিশ্বেশ্বরী, উনিই গোশাল বাড়ির গিন্নিমা। পল্লীগ্রামে শহরের কড়া পর্দা নাই, অথচ বিশ্বেশ্বরী বড় বধূ হওয়ার কারণে কিংবা অন্য কোনো কারণে যথেষ্ট বয়সপ্রাপ্তি সত্ত্বেও সাধারণত কারোর সাক্ষাতে বাহির হইতেন না। সুতরাং সকলেই বড় বিস্মিত হইল। যাহারা শুধু শুনিয়াছিল কিন্তু কখনো ইতিপূর্বে তাহাকে চোখে দেখে নাই, তাহারা তার আশ্চর্য চোখ দুটির পানে চাহিয়া একেবারে অবাক হইয়া গেল। বোধ করি তিনি হঠাৎ কোদ বসেই বাহির হইয়া পড়িয়াছিলেন। সকলে মুখ তুলিবা মাত্রই তিনি তৎক্ষণাৎ থামের পার্শ্বে সরিয়া গেলেন। সুস্পষ্ট তীব্র আহ্বানে রমেশের ঘোর গুছিয়া গেল। সে সম্মুখে অগ্রসর হইয়া আসিল। জ্যাঠাইমা আড়াল হইতে তেমনি সুস্পষ্ট উচ্চ কণ্ঠে বলিলেন, গাঙ্গুলি মশাইকে ভয় দেখাতে মানা করে দে রমেশ, আর হালদার মশাইকে আমার নাম করে বল যে আমি সবাইকে আদর করে বাড়িতে ডেকে এনেছি। সুকুমারীকে অপমান করবার তার কোনো প্রয়োজন ছিল না। আমার কাজকর্মের বাড়িতে হাঁকাহাঁকি গালিগালাজ করতে আমি নিষেধ করছি। যার অসুবিধা হবে তিনি অন্য কোথায় গিয়ে বসুন। বড় গিন্নির কড়া হুকুম সকলে নিজের কানেই শুনিতে পাইল। রমেশকে মুখ ফুটিয়া কিছু বলিতে হইল না, হইলেও সে পারিত না। ইহার ফল কি হইল তাহা সে দাঁড়াইয়া দেখিতেও পারিল না। জ্যাঠাইমাকে সমস্ত দায়িত্ব নিজের মাথায় লইতে দেখিয়া সে কোনো মতে চোখের জল চাপিয়া দ্রুতপদে একটা ঘরে গিয়া ঢুকিল।
তৎক্ষণাৎ তাহার দু চোখ ছাপাইয়া দর দর করিয়া জল গড়াইয়া পড়িতে লাগিল। আজ সারাদিনে সে নিজের কাজে ব্যস্ত ছিল। কে আসিল না আসিল তাহার খোঁজ লইতে পারে নাই। কিন্তু আর যেই আসুক, জ্যাঠাইমা যে আসিতে পারেন ইহা তাহার সুদূর কল্পনার অতীত ছিল। যাহারা উঠিয়া দাঁড়াইয়াছিল তাহারা আস্তে আস্তে বসিয়া পড়িল। শুধু গোবিন্দ গাঙ্গুলি ও পরাণ হালদার আড়ষ্ট হইয়া দাঁড়াইয়া রইল। কি একজন তাহাদিগকে উদ্দেশ্য করিয়া ভিড়ের ভিতর হইতে অস্পুষ্ট স্বরে কহিল, বসে পড়ো না খুড়ো। 16খানা লুচি, 4 জোড়া সন্দেশ কে কোথায় খাইতে দেয়? পরাণ হালদার ধীরে ধীরে বাহির হইয়া গেল। কিন্তু আশ্চর্য, গোবিন্দ গাঙ্গুলি সত্যই বসিয়া পড়িল। তবে মুখখানা সে বরাবর ভারী করিয়া রাখিল এবং আহারের জন্য পাতা পড়িলে তত্ত্বাবধানে ছুতো করিয়া সকলের সঙ্গে পঙ্ক্তিভোজন উপবেশন করিল না। যাহারা তাহার এই ব্যবহার লক্ষ্য করিল তাহারা সকলেই মনে মনে বুঝিল গোবিন্দ তা কাহাকেও এত সহজে নিষ্কৃতি দেবে না। অতঃপর আর কোনো গোলমাল ঘটিল না। ব্রাহ্মণে যাহা ভোজন করিল তাহা চোখে না দেখিলে প্রত্যক্ষ করা শক্ত এবং প্রত্যেককেই খেদি, পটল, ন্যাড়া, বুড়ি প্রভৃতি বাটির অনুপস্থিত বালক বালিকার নাম করিয়া যাহা বাঁধিয়া লইলেন তাহাও কম নহে। সন্ধ্যার পর কাজকর্ম প্রায় সারা হইয়াছে। রমেশ সদর দরজার বাহিরে একটা পেয়ারা গাছের তলায় অন্য মনস্কর মতো দাঁড়াইয়াছিল। মনটা তার ভালো ছিল না। দেখিল দিনু ভট্টাচার্য ছেলেদের লইয়া যাইতেছেন। প্রথমে খেদির নজর পড়ায় সে অপরাধীর মতো থতমত খাইয়া দাঁড়াইয়া পড়িয়া শুষ্ক কণ্ঠে কহিল, বাবা, বাবু দাঁড়িয়ে। সবাই একটু জড়সড় হইয়া পড়িল। ছোট মেয়েটির এই একটি কথা হইতে রমেশ সমস্ত ইতিহাসটা বুঝিতে পারিল। পালাইবার পথ থাকিলে সে নিজেই পালাইত, কিন্তু সে উপায় ছিল না বলিয়া আগাইয়া আসিয়া সহাস্যে কইল, খেদি, এইসব কার জন্য নিয়ে যাচ্ছিস রে? তাহাদের ছোট বড় পুটলিগুলির ঠিক সদুত্তর খেদি দিতে পারিবে না আশঙ্কা করিয়া দিনু নিজেই একটুখানি শুষ্কভাবে হাসিয়া পড়িল। পাড়ার ছোট লোকদের ছেলেপিলেরা আছে তো বাবা? এইটু কাটাগুলো নিয়ে গেলে তাদের 2-4খানা দিতে পারবো। সে যাই হোক বাবা, কেন যে দেশশুদ্ধ লোক ওকে গিন্নিমা বলে ডাকে তা আজ বুঝলাম। রমেশ তার কোনো উত্তর না করিয়া সঙ্গে সঙ্গে ফটকের ধার পর্যন্ত আসিল। হঠাৎ প্রশ্ন করিল, আচ্ছা ভট্টাচার্য মশাই, আপনি তো এদিকে সমস্তই জানেন, এই গায়ে এত রেশারেশি কেন বলতে পারেন? দিনু মুখে একটা আওয়াজ করিয়া বার 2 ঘান নাড়িয়া বলিল, হায় রে বাবাজি, আমাদের কুয়াপুরে এই পদে আছে যে কাণ্ড এ কদিন ধরে খেদির মামার বাড়িতে দেখে এলুম। 20 ঘর বামুন কায়েতের বাস, গায়ের মধ্যে কিন্তু 4টে দল। হরনাথ বিশ্বাস 2টো বিল্লিতি আমরা পেলেছিল বলে তার আপনার ভাগ্নেকে জেলে দিয়ে ছাড়লে। সমস্ত গ্রামেই এইরকম বাবা। তাছাড়া মামলায় মামলায় একেবারে শত ছিন্ন। খেদি, হরিদানের হাতটা একবার বদলে নে মা। রমেশ আবার জিজ্ঞাসা করিল, এর কি কোনো প্রতিকার নেই ভট্টাচার্য মশাই? প্রতিকার আর কি করে হবে বাবা, এই যে ঘোর কলি। ভট্টাচার্য একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল, তবে আমার একটা অনুরোধ রাখবে বাবাজি। আমি ভিক্ষে শিক্ষে করে অনেক জায়গায় যাই, অনেকে অনুগ্রহ করে। আমি বেশ দেখেছি তোমরা ছেলে ছোকরারা দয়া ধর্মে আছো, নেই কেবল বুড়ো বেটারা। এরা একটু বাগে পেলেই একজন অপরজনের গলায় পা দিয়ে জিভ বার করে তবে ছেড়ে দেয়।
বলিয়া দিনু যেমন ভঙ্গি করিয়া জিভ বাহির করিয়া দেখাইল, তাতে রমেশ হাসিয়া ফেলিল। দিনু কিন্তু হাসিতে যোগ দিল না, কহিল, হাসির কথা নয় বাবাজি, অতি সত্য কথা। আমি নিজেও প্রাচীন হয়েছি, কিন্তু যে অন্ধকার অনেক দূর এগিয়ে গেছে বাবাজি। তা হোক ভট্টাচার্য মশাই, আপনি বলুন। কি আর বলবো বাবা, পাড়াগা মাত্রই ওরকম। ওই গোবিন্দ গাঙ্গুলি, ও ব্যাটার পাপের কথা মুখে আনলে প্রায়শ্চিত্ত করতে হয়। ক্ষান্ত বামনি তো আর মিথ্যে বলেনি, কিন্তু সবাই ওকে ভয় পায়। জাল করতে, মিথ্যে সাক্ষী দিতে, মিথ্যে মোকদ্দমা সাজাতে ওর জুড়ি মেলা ভার। ভেনিবাবুর হাত ধরা, কাজেই কেউ ওকে কথা বলতে সাহস করে না, বরঞ্চ ওই 5 জনের জাত মেরে বেড়ায়। রমেশ অনেকক্ষণ পর্যন্ত আর কোনো প্রশ্ন না করিয়া চুপ করিয়া সঙ্গে সঙ্গে চলিতে লাগিল। রাগে তাহার সর্বাঙ্গ জ্বালা করিতেছিল। দিনু নিজেও বলিতে লাগিল, এই পরাণ, কথা দাও তুমি বাবা, ক্ষান্তমণি কিন্তু সহজে নিস্তার পাবে না। গোবিন্দ গাঙ্গুলি, পরাণ হালদার দুটো ভীমরুলের চাকে খোঁচা দেয়া সহজ কথা নয়। তুই যাই বলো বাবা, মাগির সাহস আছে, আর থাকবে নাই বা কেন? মুড়ি বেচে খায়, সব ঘরে যাতায়াত করে, সকলের কথাই টের পায়। ওকে ঘাটালে কেলেঙ্কারি সীমা পরিসীমা থাকবে না, তা বলে দিচ্ছি। অনাচার আর কার ঘরে নেই বাবা? বেণুবাবুকেও তো। রমেশ সভয়ে বাধা দিয়া বলিল, থাক, বর্দার কথায় আর কাজ নেই। দিনু অপ্রতিভ হইয়া উঠিল, কহিল, থাক বাবা, আমি দুঃখী মানুষ, কারো কথায় আমার কাজ নেই। কেউ যদি বেণুবাবুর কানে তুলে দেয় তো আমার ঘরে আগুন। রমেশ আবার বাধা দিয়া কহিল, ভট্টাচার্য মশাই, আপনার বাড়ি কি আরো দূরে? না বাবা, বেশি দূরে নয়, ওই বাদের পাশেই আমার কুড়ে। কোনদিন যদি আসবো, বই কি নিশ্চয়ই আসবো বলিয়া রমেশ ফিরতে উদ্ধত হইয়া পড়িল। আবার কাল সকালেই দেখা হবে, কিন্তু তারপরেও মাঝে মাঝে পায়ের ধুলো দেবেন বলিয়া রমেশ ফিরিয়া গেল। দীর্ঘজীবী হও, বাপের মতন হয় বলিয়া দিনু ভট্টাচার্য অন্তরের ভিতর হইতে আশীর্বাদ বচন করিয়া ছেলেপুলে লইয়া চলিয়া গেল। এই পাড়ায় একমাত্র মধুপালের মুদির দোকান নদীর পথে হাটের একধারে। 10-12 দিন হইয়া গেল, অথচ সে বাকি 10 টাকা লইয়া যায় নাই বলিয়া রমেশ কি মনে করিয়া নিজেই একদিন সকালবেলা দোকানের উদ্দেশ্যে বাহির হইয়া পড়িল। মধুপাল মহাসমদর করিয়া ছোট বাবুকে বারান্দার উপর মোড়া পাতিয়া বসাইল এবং ছোট বাবুর আসিবার হেতু শুনিয়া গভীর আশ্চর্যে অবাক হইয়া গেল। যে ধারে সে উপযাচক হইয়া ঘর বাইয়া ঋণ শোধ করিতে আসে, তাহা মধুপাল এতটা বয়সে কখনোই চোখে দেখে নাই, কানেও শোনে নাই। কথায় কথায় অনেক কথা কহিল। মধু কহিল, দোকান কেমন করে চলবে বাবু? 2 আনা, 4 আনা, 1 টাকা, 5 শিকে করে প্রায় 50-60 টাকা বাকি পড়ে আছে। এই দিয়ে যাচ্ছি বলে 2 মাসে আসবার জো নেই। ও কি বাড়ুজ্জে মশাই যে, কবে এলেন? পাত্র প্রণাম হয়। বাড়ুজ্জে মশাই বাহাতে একটা গাড়ু, পায়ে নখে গোড়ালিতে কাদার দাগ, কানে পৌঁতা জড়ানো, ডান হাতে কচু পাতায় মোড়া 4টি কুচো চিংড়ি। তিনি ফোঁস করিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া কইলেন, কাল রাত্রে এলুম, তামা খাও দেখি মধু বলিয়া গাড়ু রাখিয়া হাতে চিংড়ি মেলিয়া ধরিয়া বলিলেন, সৌরভ জেলেনি, আক্কেল দেখলি মধু,
খপ করে আমার হাতটা ধরে ফেললে। কালে কালে কি যে হলো, এই 1 পয়সা চিংড়ি বামুনকে ঠকিয়ে ক টাকা খাবি মাগি? উচ্ছন্না যেতে হবে তো। মধু বিস্ময় প্রকাশ করিয়া কহিল, হাত ধরে ফেললে আপনার? বাকরুদ্ধ বাড়ুজ্য মশাই একবার চারিদিকে দৃষ্টিপাত করিয়া উত্তেজিত হইয়া কইলেন, 2.5 পয়সা বাকি আছে, তাই বলে খামোখা হাত শুদ্ধ লোকের সামনে আমার হাত ধরবে? কে না দেখলে বলে। মাঠ থেকে বসে এসে গাড়িটি মেজে নদীতে হাত পা ধুয়ে মনে করলুম হাটটা একবার ঘুরে আসি। মাগি 1 চুবড়ি মাছ নিয়ে বসে আছে। আমাকে স্বচ্ছন্দে বললে কিনা, কিছুই নেই ঠাকুর, যা ছিল সব উঠে গেছে। আরে আমার চোখে ধুলে দিতে পারিস? ডালাটা ফস করে তুলেই অমনি ফস করে আমার হাতটা চেপে ধরলে। তোর সেই 2.5টা আর আজকের 1টা, এই 3.5 পয়সা নিয়ে আমি গা ছেড়ে পালাবো? কি বলিস মধু? মধু সাই দিয়া কইল, তাও কি হয়? তবে হবে না বল? গায়ে কি শাসন আছে? নইলে ষষ্ঠে জেলে ধোপা না পেতে বন্ধ করে চাল কেটে তুলে দেয়া যায় না? হঠাৎ রমেশের প্রতি চাইয়া প্রশ্ন করিল, বাবুটি কে মধু? মধু সগর্বে কহিল, আমাদের ছোট বাবুর ছেলে আছে, সেদিন 10 টাকা বাকি ছিল বলে নিজে বাড়িতে দিতে এসেছেন। বাড়ুজ্য মশাই কুচো চিংড়ির অভিযোগ ভুলিয়া 2 চক্ষু বিস্ফারিত করিয়া কইলেন, হ্যাঁ রমেশ বাবাজি, বেঁচে থাকো বাবা। হ্যাঁ, এসে শিউরলুম, একটা কাজের মতো কাজ করেছে বটে। এমন খাওয়া দাওয়া এই অঞ্চলে কখনো হয়নি, কিন্তু বড় দুঃখ রইল, চোখে দেখতে পেলুম না। পাঠশালা ধাপ্পায় পড়ে কলকাতায় চাকরি করতে গিয়ে এই হাড়ির হাল। আরে ছি, মানুষ থাকতে পারে? রমেশ এই লোকটার মুখের প্রতি চাইয়া রইল, কিন্তু দোকান শুদ্ধ সকলে তাহার কলিকাতা প্রবাসের ইতিহাস শুনিবার জন্য মহা কৌতূহলী হইয়া উঠিল। তামাক সাজিয়া মধু দোকানি বাড়ুজ্যের হাতে হুকাটা তুলিয়া দিয়া প্রশ্ন করিল, তারপরে একটা চাকরি বাকরি হয়েছিল তো? হবে না? একে আর ধান নিয়ে লেখাপড়া শেখা আমার? হলে হবে কি, সেখানে কে থাকতে পারে বল? যেমনি ধোয়া তেমনি কাদা। বাইরে বেরিয়ে গাড়ি ঘোড়া চাপা না পড়ো তবে তোমার বাপের ভাগ্যি। মধু কখনোই কলিকাতায় যায় নাই। মেদিনীপুর শহরটায় একবার সাক্ষ্য দিতে গিয়া দেখিয়া আসিয়াছিল মাত্র। সে ভারী আশ্চর্য হইয়া কহিল, বলেন কি? বাড়ুজ্য ঈষৎ হাসিয়া বহিলেন, তো রমেশ বাবুকে জিজ্ঞাসা কর না, সত্যি কি মিথ্যে? না মধু, খেতে না পাই, বুকে হাত দিয়ে এখানেই পড়ে থাকবো, সেও ভালো, কিন্তু বিদেশে যাবার নামটি আর মুখে করব না। বলে বিশ্বাস করবি না, সেখানে সুসনি শাক, কলমি শাক, চালতা, আমরা, থোর, মোচা পর্যন্ত কিনে খেতে হয়। পারবি খেতে? এই একটি মাস না খেয়ে খেয়ে যেন রোগা ইঁদুরটি হয়ে গেছি। দিবা রাত্র পেটটা ফুটফাট করে, বুক জ্বালা করে, প্রাণটা হাই ঢাই করে। পালিয়েছে হাফ ছেড়ে বাঁচি না বাবা। নিজের গায়ে বসে জোটে একবেলা 1 সন্ধ্যা খাবো, না জোটে ছেলে মেয়েদের হাত ধরে ভিক্ষে করব। বামুনের ছেলে তাতে লজ্জার কিছু নেই, কিন্তু মা লক্ষ্মী মাথায় থাকুক, বিদেশে যেন কেউ না যায়। তাহার কাহিনী শুনিয়া সকলে তখন সবয়ে নির্বাক হইয়া তাহার দিকে তাকিয়াছিল। মধুর তেলের ভারের ভিতর উখড়ি ডুবাইয়া বাড়ুজ্য মশাই 1 ছোটাক তেল বাহাতে তেলই লইয়া অর্ধেকটা 2 নাক ও কানের গর্তে ঢালিয়া দিয়া বাকিটা মাথায় মাখিয়া ফেলিলেন ও কহিলেন, বেলা হয়ে গেছে, অমনি ডুবডা দিয়ে একবার ঘরে যাই। 1 পয়সা নুন দে তো মধু, পয়সাটা বিকেল বেলায় দিয়ে যাব।
আবার বিকেল বেলা বলিয়া মধু অপ্রসন্ন মুখে নুন দিতে তার দোকানে উঠিল। বাড়ুজ্যে মশাই গলা বাড়িয়া দেখিয়া বিস্ময় বিরক্তির স্বরে করিয়া উঠিলেন, তোরা সব কি হলি মধু? এক গালে চড় মেরে পয়সা নিস দেখি বলিয়া আগাইয়া আসিয়া নিজেই এক খামটা নুন তুলিয়া ঠোঙায় নিয়া সেটা লইয়া টানিয়া চলিলেন। গাড়ু হাতে করিয়া রমেশের প্রতি চাইয়া মৃদু হাসিয়া বলিলেন, ওই একই পথ, চলো না বাবাজি, গল্প করতে করতে যাই। চলুন বলিয়া রমেশ উঠিয়া দাঁড়াইল। মধু দোকানি অনতি দূরে দাঁড়াইয়া করুণ কণ্ঠে কহিল, বাড়ুজ্যে মশাই, সেই ময়দার 5 আনা কি অমনি? বাড়ুজ্যে মশাই রাগিয়া উঠিল, হ্যাঁ রে মধু, দুবেলা চোখাচোখি হবে, তোদের কি চোখে চামড়া পর্যন্ত নেই? 5 বেটা বেটির মতলবে কলকাতায় যাওয়া আসা করতে করতে 5 টাকা ভুলে গেল, আর তোদের এই তাগাদার করবার সময় হলো? কারো সর্বনাশ, কারো পৌষ মাস। দেখলো তো বাবা রমেশ, এদের ব্যাপারটা একবার দেখলে? মধু এতটুকু হইয়া গিয়া অস্পষ্ট স্বরে কহিল, অনেক দিনের হলে বা অনেক দিনের, অমন করে সবাই মিলে লাগলে তার গায়ে বাস করা যায় না বলিয়া বাড়ুজ্য একরকম রাগ করিয়াই নিজের জিনিসপত্র লইয়া চলিয়া গেলেন। রমেশ ফিরিয়া আসিয়া বাড়ি ঢুকিতেই এক ভদ্রলোক শশব্যস্ত হইয়া হাতের হুকাটা এক পাশে রাখিয়া দিয়া একবারে পায়ের কাছে আসিয়া প্রণাম করিল। উঠিয়া কহিল, আমি বনমালী পাড়ই, আপনাদের স্কুলের হেডমাস্টার। দুদিন এসে সাক্ষাৎ পাইনি, তাই বলি। রমেশ সমাদর করিয়া পাড়ই মহাশয়কে চেয়ারে বসাইতে গেলেন, কিন্তু সে সম্ভ্রমে দাঁড়াইয়া রইল। কহিল, আগে আমি যে আপনার ভৃত্য। লোকটি বয়সে 5 এবং আর যাই হোক একটা বিদ্যালয়ের শিক্ষক। তাহার এই কুণ্ঠিত ব্যবহারে রমেশের মনের মধ্যে একটা অসদ্দার ভাব জাগিয়া উঠিল। সে কিছুতেই আসন গ্রহণে স্বীকৃত হইল না। খাড়া দাঁড়াইয়া নিজের বক্তব্য কহিতে লাগিল। এই দিকের মধ্যে এই একটা অতি ছোট রকমের স্কুল মুকুর্জ এবং ঘোষালদের যত্নে প্রতিষ্ঠিত হইয়াছিল। প্রায় 30-40 জন ছাত্র পড়ে। 2-3 ক্রোশ দূর হইতেও কেহ কেহ আসে। যৎকিঞ্চিত গভর্নমেন্টের সাহায্যও আছে। তথাপি স্কুল আর চলিতে চাইতেছে না। ছেলে বয়সে এই বিদ্যালয়ে রমেশও কিছুদিন পড়িয়াছিল, তাহা তার স্মরণও হইল। মশাই জানালেন যে চাল ছাওয়া না হইলে আগামী বর্ষায় বিদ্যালয়ের ভিতর আর কেউ বসিতে পারিবে না, কিন্তু সে না হয় পরে চিন্তা করিলে চলিবে। উপস্থিত প্রধান দুর্ভাবনা এই যে 3 মাস হইতে শিক্ষকরা কেউ মাহিনা পায় নাই। সুতরাং ঘরের খাইয়া বন্য মহিষ তাড়াইয়া বেড়াইতে আর কেউ পারিতেছে না। স্কুলের কথায় রমেশ একেবারে সজাগ হইয়া উঠিল। হেডমাস্টার মহাশয়কে বৈঠকখানায় লইয়া গিয়া একটি একটি করিয়া সমস্ত সংবাদ গ্রহণ করিতে লাগিল। মাস্টার পণ্ডিত 4 জন এবং তাহাদের হাড় ভাঙা খাটুনির ফলে গড়ে 2 জন করিয়া ছাত্র প্রতি বছর মাইনর পরীক্ষায় পাশ করিয়াছে। তাহাদের নামধাম বিবরণ পাড়ই মহাশয় মুখস্থের মতো আবৃত্তি করিয়া দিলেন। ছেলেদের নিকট হইতে যাহা আদায় হয় তাহাতে নিচের 2 জন শিক্ষকের কোনো মতে ও গভর্নমেন্টের সাহায্যে আরো একজনের চালনা হয়। শুধু একজনের মাহিনাটাই গ্রামের ভিতর এবং বাহিরে চাঁদা তুলিয়া সংগ্রহ করিতে হয়। এই চাঁদা সাদিবার ভারও মাস্টারদের উপরেই পড়ে। তাহারা গত 3-4 মাসকে ক্রমাগত ঘুরিয়া ঘুরিয়া প্রত্যেক বাটিতে 8-10 বার করিয়া হাঁটাহাঁটি করিয়াও 7 টাকা 4 আনার বেশি আদায় করিতে পারেন নাই। কথা শুনিয়া রমেশ স্তম্ভিত হইয়া গেল। 5-6টা গ্রামের মধ্যে একটা বিদ্যালয়,
এবং এই ৫-৬টা গ্রামময় ৩ মাসকাল ক্রমাগত ঘুরিয়া মাত্র ৭ টাকা ৪ আনা আদায় হইয়াছে। রমেশ প্রশ্ন করিল, আপনার মাইনা কত? মাস্টার কইল, রসিদ দিতে হয় ২৬ টাকা, পাই ১৩ টাকা ১৫ আনা। রমেশ কথাটা ঠিক বুঝিতে পারিল না, তাহার মুখপানে চাহিয়া রইল। মাস্টার তাহাকে বুঝাইয়া বলিল, আগে গভর্নমেন্টের হুকুম কিনা, তাই ২৬ টাকা রসিদ লিখে দিলে সাব ইন্সপেক্টর বাবু দেখাতে হয়, নইলে সরকারি সাহায্য বন্ধ হয়ে যায়। সবাই জানে, আপনি কোনো ছাত্রকে জিজ্ঞাসা করলে তা জানতে পারবেন, আমি মিথ্যে বলছি না। রমেশ অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, এতে ছাত্রদের কাছে আপনার সম্মানহানি হয় না? মাস্টার লজ্জিত হইল, কহিল, কি করব রমেশ বাবু, বেণীবাবু এই কয়টি টাকাও দিতে নারাজ। তিনি কর্তা বুঝি? মাস্টার একবার একটুখানি দ্বিধা করিল, কিন্তু তা না বলিলেই নয়, তাই সে ধীরে ধীরে জানাইল যে তিনি সেক্রেটারি, কিন্তু তিনি একটি পয়সাও কখনো খরচ করেন নাই। যদু মুখুজ্জের কন্যা সতীলক্ষ্মী তিনি, তার দয়া না থাকিলে স্কুল অনেক দিন আগেই উঠে যেত। এবছর নিজের খরচে চাল ছাইয়া দিবেন আশা দিয়াও কেন যে সমস্ত সাহায্য বন্ধ করিয়া দিয়াছেন, তাহার কারণ কেহই বলিতে পারে না। রমেশ কৌতূহলী হইয়া রমার সম্বন্ধে আরো কয়েকটি প্রশ্ন করিয়া শেষে জিজ্ঞাসা করিল, তার ওই ভাইটিও কিন্তু স্কুলে পড়ে? মাস্টার কহিল, যতীন তো পড়ে বই কি। রমেশ বলিল, আপনার স্কুলে বেলা হয়ে যাচ্ছে, আজ আপনি যান, কাল আমি আপনাদের ওইখানে একবার যাব। যে আগে বলিয়া হেডমাস্টার আর একবার রমেশেরকে প্রণাম করিয়া জোর করিয়া তাহার পায়ের ধুলা মাথায় লইয়া বিদায় লইল। ঈশ্বরীর সেদিনের কথাটা সেই দিনে 10খানা গ্রামে পরিব্যাপ্ত হইয়া গিয়াছিল। বেনি লোকটা নিজেও কাহারও মুখের উপর রূঢ় কথা বলিতে পারিত না, তাই সে গিয়ে রমার মাসিকে ডাকিয়া আনিয়াছিল। সেখানে নাকি তক্ষ দাঁত ফুটাইয়া এক বিরাট অসত্য গাছ জ্বালাইয়া ছাই করিয়া দিয়াছিল। এই মাসিটিও সেদিন সকালবেলা ঘরে চড়িয়া যে বিষ উদ্গীর্ণ করিয়া গেলেন, তাহাতে বিশ্বেশ্বরীর রক্ত মাংসের দেহটা কাঠের নয় বলিয়াই হোক, কিংবা একাল সেকাল নয় বলিয়াই হোক, জ্বলিয়া ভস্মরূপে পরিণত হইয়া গেল না। সমস্ত অপমান বিশ্বেশ্বরী নীরবে সহ্য করিলেন, কারণ ইহা যে তার পুত্রের দ্বারাই সংগঠিত হইয়াছিল সে কথা তাহার অগোচর ছিল না। পাছে রাগ করিয়া একটা কথার জবাব দিতে গেলেও ওই স্ত্রীলোকের মুখ দিয়া সর্বাগ্যে তাহার নিজের ছেলের কথাই বাহিরে প্রকাশ হইয়া পড়ে এবং তাহার রমেশের কর্ণগোচর হয়। এই নিদারুণ লজ্জায় ভয়ে সমস্ত সময়টাই তিনি কাঠ হইয়া বসিয়াছিলেন। তবে পাড়াগায়ে কিছু চাপা থাকার জো নেই। রমেশ শুনিতে পাইল, জ্যাঠাইমার জন্য তাহার পরম প্রিয় পুত্র হইতে বারবার মনের ভিতর উৎকণ্ঠা ছিল, এবং ইহা লইয়া মাতা পুত্রের যে একটা কলহ হইবে সে আশঙ্কাও সে করিয়াছিল। কিন্তু বেনি যে বাহিরের লোক ঘরে ডাকিয়া আনিয়া নিজের মাকেই এমন করিয়া অপমান ও নির্যাতন করিবে, এ কথাটা সহসা তার কাছে একটা সৃষ্টি সারা কাণ্ড বলিয়া মনে হইল, এবং পর মুহূর্তে তার কোদের বন্যি যেন ব্রহ্মরণ ভেদ করিয়া জ্বলিয়া উঠিল। ভাবিল ওই বাড়িতে ছুটিয়া গিয়া যা মুখে আসে তাই বলিয়া বেনিকে গালাগালি করিয়া আসে, কারণ যে লোক মাকে এমন করিয়া অপমান করিতে পারে তাহাকে অপমান করার সম্বন্ধে কোনরূপ বাদ বিচার করা আবশ্যকতা নাই। কিন্তু পরক্ষণে মনে হইল তাহা হয় না, কারণ জ্যাঠাইমার অপমানের মাত্রা তাহাতে বাড়িবে বই কমিবে না। সেদিন দিনুর কাছে এবং কাল মাস্টারের কাছে শুনিয়া রমার প্রতি তাহার একটা ভারী শ্রদ্ধার ভাব জাগিয়াছিল।
চতুর্দিকে পরিপূর্ণ মূঢ়তা এবং সহস্র প্রকার কদর্য ক্ষুদ্রতার ভিতর এক জ্যাঠার হৃদয়টুকু ছাড়া সমস্ত গ্রামটাই আধারে ডুবিয়া গিয়াছে বলিয়া যখন তাহার হৃদয় নিশ্চয় বিশ্বাস হইয়াছিল, তখন ওই মুকুর্জ বাটির পানে চাইয়া একটুখানি আলোর আভাস পাইয়া, তাহা যতই তুচ্ছ এবং ক্ষুদ্র হোক, তাহার মনের মধ্যে বড় আনন্দ দিয়াছিল। কিন্তু আজ আবার এই ঘটনায় তাহার বিরুদ্ধে সমস্ত মন ঘৃণায় ও বিতৃষ্ণায় ভরিয়া গেল। বেনির সঙ্গে যোগ দিয়া এই দুই মাসি এবং বঞ্জিতে মিলিয়া যে অন্যায় করিয়াছে, তাহাতে তার বিন্দুমাত্র সংশয় রহিল না। কিন্তু এই দুটো স্ত্রীলোকের বিরুদ্ধে সে কি করিবে এবং বেনিকেই বা কি করিয়া শাস্তি দেবে, তাহা কোনো মতে ভাবিয়া পাইল না। এমন সময় একটা কাণ্ড ঘটিল। মুকুজ্জে এবং ঘোষালদের কয়েকটা বিষয় এখনো পর্যন্ত ভাগ হয় নাই। আচার্যদের বাড়ির পিছনে গড় বলিয়া পুষ্করণীটাই এরূপ উভয় সম্পত্তি। একসময় ইহা বেশ বড় গড় ছিল, ক্রমশ সংস্কারের অভাবে বুঝিয়া গিয়া এখন সামান্য একটা ডোবায় পরিণত হইয়াছে। মাছ ভালো ইহাতে ছাড়া হইত না। কই, মাগুর প্রভৃতি মাছ আপনি হতেই হইত, তাহাই কিছু ছিল। ভৈরব হাঁপাইতে হাঁপাইতে আসিয়া উপস্থিত হইল। বাহিরে চণ্ডী মণ্ডপের পাশের ঘরে গুমস্তা গোপাল সরকার খাতা লিখিতেছিল। ভৈরব ব্যস্ত হইয়া কহিল, সরকার মশাই, লোক পাঠাননি? গড় থেকে মাছ ধরানো হচ্ছে যে। সরকার কলম কানে গুজিয়া মুখ তুলিয়া প্রশ্ন করিল, কে ধরাচ্ছে? আবার কে? বেনিবাবুর চাকর দাঁড়িয়ে আছে, মুকুজ্জেদের খোট্টা দারোয়ানটাও আছে দেখলুম। নেই কেবল আপনাদের লোক, শিগগিরই পাঠান। গোপাল কিছুমাত্র চাঞ্চল্য প্রকাশ করিল না। আমাদের বাবু তো মাছ মাংস খান না। ভৈরব কহিল, নাই খেলেন, কিন্তু ভাগেরটা তো ভাগ নিয়ে চাই। গোপাল কহিল, আমরা 5 জন তো চাই, বাবু বেঁচে থাকলে তিনিও তা চাইতেন, কিন্তু রমেশ বাবু তো একটু আলাদা। বলিয়া ভৈরবের মুখে বিস্ময়ের চিহ্ন দেখিয়া সহাস্যে একটুখানি শ্লেষ করিয়া কহিল, এ তো তুচ্ছ দুটো শিঙি মাগুর আচার্য মশাই। সেদিন হাটের উত্তর দিকে সেই প্রকাণ্ড তেঁতুল গাছটা কাটিয়ে ওরা দুঘরে ভাগ করে নিলেন, আমাদের কাঠারে এক কুচোও দিলেন না। আমি ছুটতে এসে বাবুকে জানাতেই তিনি বই থেকে একবার মুখ তুলে শুধু হেসে বললেন। জিজ্ঞেস করলুম, কি করবে বাবু? আমার রমেশ বাবু আবার মুখটা তুলবার ফুরসতই পেলেন না। তারপর পিড়াপিড়ি করতে বইখানা মুড়ে রেখে একটা হাই তুলে বললেন, কাঠ? তা আর কি তেঁতুল গাছ নেই? শোনো কথা। বললুম, থাকবে না কেন? নাচ অংশ ছেড়ে দেবেনি বা কেন? আর কে বা এমন দেয়? রমেশ বাবু বইখানা আবার মেলে ধরে মিনিট 5 চুপ করে থেকে বলেন, সে ঠিক, কিন্তু দুখানা তুচ্ছ কাঠের জন্য আবার ঝগড়া করব? ভৈরব অতিশয় বিস্ময়াপন্ন হইয়া কহিলেন, বলেন কি? গোপাল সরকার মৃদু হাসিয়া বার 2 মাথা নাড়িয়া বলিল, বলি ভালো আচার্য মশাই, বলি ভালো। আমি সেই দিন থেকে বুঝেছি, আর মিছে কেন। ছোট তরফের মা লক্ষ্মী তারিণী ঘোষালের সঙ্গেই অন্তর্ধান হয়েছেন। ভৈরব খানিকক্ষণ চুপ করিয়া থাকি কহিল, কিন্তু পুকুরটা যে আমার বাড়ির পেছনেই, আমার একবার জানানো দরকার তো। গোপাল কহিল, বেশ তো ঠাকুর, এবার জানিয়ে এসো তো। দিবারাত্রি বই নিয়ে থাকলে আর শরীফদের এত ভয় করলে কি বিষয় সম্পত্তি রক্ষে হয়? যদু মুকুজ্জের কন্যা স্ত্রীলোক, সে পর্যন্ত হেসে খুঁটোকুটি। গোবিন্দ গাঙ্গুলিকে ডেকে নাকি সেদিন তামাশা করে বলেছিল, রমেশ বাবুকে বললো একটা মাসারা দিয়ে বিষয়টা আমার হাতেই দিতে। এতে লজ্জা আর কি আছে বলো? বলিয়া গোপাল রাগে দুঃখে মুখখানা বিকৃত করিয়া নিজের কাজেই মন দিল। বাটিতে স্ত্রীলোক নাই,
সর্বত্রই অবারিতদার। বাটিতে স্ত্রীলোক নাই, সর্বত্রই অবারিতদার। ভৈরব ভিতরে আসিয়া দেখিল রমেশ সামনের বারান্দায় একখানা ভাঙা ইজিচেয়ারের উপর পড়িয়া আছে। রমেশকে তার কর্তব্যকর্মে উত্তেজিত করিবার জন্য সে সম্পত্তি রক্ষার সম্বন্ধে সামান্য একটু ভূমিকা করিয়া কথাটা পারিবা মাত্রই রমেশ বন্দুকের গুলি খাইয়া ঘুমন্ত বাঘের মতো গর্জিয়া উঠিল, কহিল, কি রোজ রোজ চালাকি নাকি ভজুয়া? তাহার সেই অভাবনীয় এবং সম্পূর্ণ অপ্রত্যাশিত উগ্রতার ভৈরব স্তস্ত হইয়া উঠিল। এই চালাকিটা যে তাহার সে ঠাউর করিতে পারিল না। ভজুয়া রমেশের গোরখপুরের জেলার চাকর, অত্যন্ত বলবান এবং বিশ্বাসী। লাঠালাঠি করিয়া সে রমেশের শিষ্য। নিজে হাত পাকাইবার জন্যে রমেশ নিজে শিখিয়া ইহাকে শিখাইয়াছিল। ভজুয়া উপস্থিত হইবা মাত্র রমেশ তাহাকে খাড়া হুকুম করিয়া দিল, সমস্ত মাছ কাড়িয়া আনিতে এবং কেউ যদি বাধা দেয় তার চুল ধরিয়া টানিয়া আনিতে, যদি না সম্ভব হয় অন্তত তাহার এক পাটি দাঁত যেন সে ভাঙিয়া নিয়ে আসে। ভজুয়া তো এই চায়। সে তাহার তেলে পাকানো লাঠি আনিতে নিঃশব্দে ঘরে ঢুকিল। ব্যাপার দেখিয়া ভৈরব ভয়ে কাঁপিয়া উঠিল। সে বাংলাদেশের তেলে জলে মানুষ, হাঁকাহাঁকি চেঁচামেচিকে মোটেই ভয় করে না। কিন্তু এ যে অতি দৃঢ়কার বেটে হিন্দুস্তানিটা কথা কহিল না, শুধু ঘাটতে একবার হেলাইয়া চলিয়া গেল, ইহাতে ভৈরবের তালু পর্যন্ত দুশ্চিন্তায় শুকাইয়া উঠিল। তাহার মনে পড়িল, যে কুকুর ডাকে না সে ঠিক কামড়ায়। ভৈরব বাস্তবিক শুভানুধ্যায়ী, তাই সে জানাইতে আসিয়াছিল, যদি সময় মতো অবস্থানে উপস্থিত হইয়া সকার বকার চিৎকার করিয়া দুটো কই মাগুর ঘরে আনিতে পারা যায়। ভৈরব নিজেও ইহাতে সাহায্য করিবে মনে করিয়াই আসিয়াছিল। কিন্তু কই, কিছুই তো তাহার হইল না। গালিগালাজের ধারও দিয়েও কেউ গেল না। মনিক যদি বা একটা হুঙ্কার দিলেন, ভিতরটা তাহার ঠোঁটটুকু পর্যন্ত নড়িল না এবং লাঠি আনিতে চলিয়া গেল। ভৈরব গরিব লোক, ফৌজদারিতে জড়াইবার মতো সাহস তার নাই, সংকল্পও ছিল না। মুহূর্তকাল পরে সুদীর্ঘ বংশদণ্ড হাতে লইয়া ভজুয়া ঘরের বাহিরে আসিল এবং সে লাঠি মাথায় ঠেকাইয়া দূর হইতে রমেশকে নমস্কার করিয়া প্রস্থানের উপক্রম করিতেই ভৈরব অকস্মাৎ কাঁদিয়া উঠিয়া রমেশের দু হাত চাপিয়া ধরিল। ওরে ভোজে যাস নে বাবা, রমেশ রক্ষে করো বাবা, আমি গরিব মানুষ, এক দণ্ড বাঁচব না। রমেশ বিরক্ত হইয়া হাত ছাড়াইয়া লইল। তাহার বিস্ময়ের সীমা পরিসীমা নাই। ভজুয়া অবাক হইয়া ফিরিয়া দাঁড়াইল। ভৈরব কাঁদো কাঁদে স্বরে বলিল, এ কথা ঢাকা থাকবে না বাবা, বেনিবাবুর কোপে পড়ে আর একটা দিন বাঁচব না, আমার ঘরদোর পর্যন্ত জ্বলে যাবে বাবা, ব্রহ্মা বিষ্ণু এলেও রক্ষা করতে পারবেন না। রমেশ ঘাড় হেট করিয়া স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল। রমেশ ঘাড় হেট করিয়া স্তব্ধ হইয়া বসিয়া রহিল। গোলমাল শুনিয়া গোপাল সরকার খাতা ফেলিয়া ভিতরে আসিয়া দাঁড়াইয়াছিল। সে আস্তে আস্তে বলিল, কথাটা ঠিক বাবু। রমেশ তাহার কোনো জবাব দিল না, শুধু হাত নাড়িয়া ভজুয়াকে তাহার নিজের কাজে যাইতে আদেশ করিয়া নিঃশব্দে ঘরে চলিয়া গেল। তাহার হৃদয়ের মধ্যে যে কি ভীষণ ঝঙ্কার আকারের এই ভৈরব আচার্যের অপরিসীম ভীতি এবং কাতরোক্তি প্রবাহিত হইতে লাগিল, তাহা শুধু অন্তর্যামীই দেখিলেন। বন্ধুরা, শেষ হলো আজকে আমার গল্প পাঠ। আজ আমার গল্প পাঠ আপনাদের কেমন লেগেছেন অবশ্যই জানাবেন, এবং আমার চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন।
আর যারা আমার গল্প শুনলেন প্লিজ একটু লাইক বাটনটা প্রেস করে দেবেন। এটা করতে বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু আমার এতে অনেক উৎসাহ বাড়বে। তো আজকের মতো শুভরাত্রি, সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর নতুন নতুন গল্প শুনতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।